হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোয়েশ্চেনের যে আমার সন্ধ্যে 7টার সময় রোজ হয়, আজকে আমরা নিয়েছি লাইট চ্যাপ্টারটা। ঠিক আছে, লাইটের কিছু বেসিক এমসিকিউ আমরা প্র্যাকটিস করব এবং বাকি যে নিউমারিক্যালসগুলো সেগুলো অন্যদিন করব। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের যে আলো এক প্রকার কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাকি বি এবং সি দুটোই? দেখো, তোমরা সবাই চেষ্টা করো, যদি না পারো মিলিয়ে নিও, যারা পারবে তারা দেখবে কতটা হচ্ছে। দেখো, উত্তর হয়ে যাচ্ছে আমাদের আনসার বি এবং সি দুটোই। এবার ব্যাপার হচ্ছে যে আলোর কিন্তু তোমাদের তির্যক তরঙ্গ, অ্যাকচুয়ালি আমরা তড়িৎচুম্বকীয় কেন দুটো বলছি, কারণ আলো অ্যাকচুয়ালি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এই যে ও যখন যাত্রা করে বা ও যখন শূন্য মাধ্যম দিয়ে আসে, তখন ও তির্যক তরঙ্গের মতন করে আসে। তাই জন্য আমরা এখানে কিন্তু অপশানে বি এবং সি দুটোই লিখেছি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আলোকরশ্মি যখন লম্বভাবে আপতিত হলে তাহলে প্রতিফলন কোণ কত হবে? যদি এটা আমাদের প্রতিফলক তল থাকে, তাহলে আলোকরশ্মি এভাবে আপতিত হলে কি হয়, প্রতিফলিত এভাবে হয়ে যাচ্ছে। মাঝখানে যে জায়গাটা লাইন, যেটাকে আমরা অভিলম্ব বলছি, অভিলম্ব প্রতিফলক তলের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকছে। এবার বলছে যখন আলোকরশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে এবং তখন লম্বভাবে কিন্তু প্রতিফলিত হয়ে যাচ্ছে, তখন প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণ হয়ে যাবে হচ্ছে আমাদের 0 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন বি। এটা যদি আমাদের আপতন কোণ হয় আই, তাহলে প্রতিফলন কোণ কিন্তু ঠিক তার সমান এবং বিপরীত হবে, দ্যাট ইজ আর। নেক্সট কোশ্চেন যাচ্ছি, 3 নম্বর কোশ্চেন। চোখে দেখা যায় এবং পর্দাতেও ফেলা যায়, এটা কোন ধরনের প্রতিবিম্ব? কোন ধরনের প্রতিবিম্বকে চোখে দেখা যায় বা এবং পর্দাতেও ফেলা যায়? সৎবিম্ব, অসৎবিম্ব, দুটোই, কোনোটাই নয়। সৎবিম্ব অসৎবিম্ব তোমরা ইংরেজিতে শুনেছো ভার্চুয়াল ইমেজ এবং রিয়াল ইমেজ। সৎবিম্বকে আমরা বলে থাকি হচ্ছে রিয়াল ইমেজ এবং অসৎবিম্বকে আমরা বলে থাকি হচ্ছে ভার্চুয়াল ইমেজ। পর্দাতে ফেলা যাবে, কিন্তু সবসময় আনসার হয়ে যাচ্ছে আমাদের কি সৎবিম্ব বা অপশন এ। 4 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো, কোনো বস্তু যদি দর্পণের থেকে দিকে সরে আসে বা দর্পণ থেকে দূরে সরে যায়, তাহলে প্রতিবিম্বর ক্ষেত্রে কি হয়ে থাকে? এটা কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিবিম্ব ছোট হয়ে যাবে, প্রতিবিম্ব বড় হয়ে যাবে, প্রতিবিম্ব সম দূরত্বে সরে যাবে, প্রতিবিম্ব দ্বিগুণ হয়ে যাবে। এটা যদি সমতল দর্পণ হয়, কোনো ব্যক্তি যদি এই জায়গায় থাকে, তখন যদি তার যদি প্রতিবিম্বটা যদি এইখানে থাকে, তাহলে বস্তু যেরকম দূরে সরে যাবে, প্রতিবিম্ব কিন্তু সেরকমই দূরে সরে যাবে। তাহলে প্রতিবিম্ব কিন্তু সম দূরত্বে দূরে চলে যাবে। ওকে, অপশান হচ্ছে আনসার হচ্ছে আমার অপশন সি। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, রমেশ এবং তার দর্পণের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিটার। এটা যদি রমেশ হয়ে থাকে, তাহলে রমেশ এবং যে প্রতিবিম্ব বস্তুটা রমেশ যে রয়েছে তার প্রতিবিম্বের তার দর্পণ থেকে তার দূরত্ব হয়ে যাচ্ছে 5 মিটার। তাহলে তার নিশ্চয়ই যে প্রতিবিম্ব তৈরি হবে সেটারও দূরত্ব কত হবে? 5 মিটার হবে। বলছে রমেশ যদি দর্পণ থেকে 2 মিটার এগিয়ে আসে, তার মানে এদিকেও 2 মিটার এগিয়ে আসে, তাহলে কতটা ফাঁকা থাকবে? 3 মিটার ফাঁকা থাকবে। তাহলে প্রতিবিম্ব কতটা এগিয়ে আসবে? 2 মিটার এগিয়ে আসবে। তাহলে তখন প্রতিবিম্ব আর দর্পণের দূরত্ব কত হবে? 3 মিটার হবে। তাহলে তখন প্রতিবিম্বের মধ্যে নতুন দূরত্ব কত হবে? অবশ্যই তখন হবে হচ্ছে 3 + 3, তার মানে হচ্ছে 6 মিটার হবে দূরত্বটা। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের কি অপশন ডি, 6 মিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে যে উত্তল লেন্স কিসে ব্যবহার করা যায়? দীর্ঘ দৃষ্টি প্রতিকারে, হ্রস্ব দৃষ্টি প্রতিকারে, বিষম দৃষ্টি প্রতিকারে, চালসে দৃষ্টি প্রতিকারে, বলো। দেখো, উত্তল লেন্স কথাটার মানে হচ্ছে কি কনভেক্স লেন্স। ওকে, উত্তল লেন্সকে আমরা বলে থাকি হচ্ছে কনভেক্স লেন্স। এখন কনভেক্স লেন্স ব্যবহার করা হয় দীর্ঘ দৃষ্টি প্রতিকারে, বা যেটাকে আমরা আরেকটা বলে থাকি হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া বলে থাকি। এটা সংশোধন করার জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করে থাকি। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে এই যে আলোটা থাকছে সেটা কোন জায়গাতে গিয়ে মিলিত হচ্ছে, যে আমাদের যেখানে মিলিত হওয়ার কথা তার পরে গিয়ে মিলিত হচ্ছে। তো তাই জন্য উত্তল লেন্সকে ব্যবহার করে আলোক রশ্মিটিকে ঠিক প্রপার জায়গাতে মিলিত হওয়ার যে দরকারটা, সেটাই হচ্ছে আমাদের হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্সের ব্যবহার। নেক্সট হচ্ছে আলোকরশ্মি একটি পথ। এটা হচ্ছে আমার 6 নম্বর কোয়েশ্চেন গেছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আলোকরশ্মি একটি পথ একটি ড্যাশ দ্রবণের মধ্যে দৃশ্যমান হয় যেখানে কণার আকারগুলো তুলনামূলক হয়। চিনি, জলীয় দ্রবণ, লবণ, কলয়েডাল দ্রবণ। দেখো, আমাদের যে মিক্সচার পড়েছো তোমরা, মিক্সচার বা যে সলিউশনে যে মিক্সচার বা মিশ্রণ পড়েছো, সেখানে অনেক রকম মিশ্রণের মধ্যে
কিছু রয়েছে হচ্ছে পিওর সলিউশন বা প্রকৃত দ্রবণ, আর কিছু রয়েছে হচ্ছে কোলয়েডাল দ্রবণ। কোলয়েডাল দ্রবণ হচ্ছে যে দ্রবণের ক্ষেত্রে যে দ্রাব্য যে অণুগুলো থাকে, যে দ্রাব্য এবং দ্রাবকের মধ্যে দ্রাবের অণুগুলো একটু বড় আকারের থাকে এবং সেজন্য ওগুলো সম্পূর্ণভাবে মিশ খায় না, কিন্তু ওর ক্ষেত্রে ওটা কিন্তু ওই যে দ্রবণটা স্থায়ী প্রকৃতির হয়। কোলয়েডের এক্সাম্পল হচ্ছে দুধ হচ্ছে কোলয়েডের খুব ভালো এক্সাম্পল। ভাতের যে আমাদের মাড় থাকে, মাড় হচ্ছে কোলয়েডের এক্সাম্পল। তো এই ঘটনার ক্ষেত্রে এটা কি দেখা যায়, এই দ্রবণটা যে লাইটের ক্ষেত্রে জিনিসটা দেখতে পাওয়া যায়, ছবিটা দেখো এখানে দেখাচ্ছি আমি। ব্রাইট লাইট দিলে একটা ট্রু সলিউশন বা সুগার সলিউশন, যেটা চিনির জলীয় দ্রবণ, যেটা চিনি হচ্ছে জলীয়, চিনি হচ্ছে একটা ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ, জল হচ্ছে একটি যৌগ, লবণ হচ্ছে একটা যৌগ। তো কোলয়েডালের ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে, লাইটটা দেখা যায়, এই যে কোলয়েডাল কিন্তু পুরো পাতটা দেখা যায়। এই ঘটনাটাকে বিশেষ নাম দেওয়া হয়, যাকে আমরা বলে হচ্ছি টিন্ডাল প্রভাব বলা হয় বা টিন্ডাল এফেক্ট বলা হয়। আনসার হচ্ছে আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন যাচ্ছে আমাদের 7-8 নম্বর কোশ্চেন। সূর্য থেকে আসা বায়ুমণ্ডল রশ্মি বায়ুমণ্ডল দ্বারা প্রতিসৃত হচ্ছে, এই কারণে আপাত সূর্যোদয় প্রায় ড্যাশ প্রকৃত সূর্যোদয়ের আগে হয়। মানে আপাত সূর্যোদয়টা প্রকৃত সূর্যোদয়ের কতক্ষণ আগে বা কতক্ষণ পরে হয়, এটা হচ্ছে প্রশ্ন। 1 মিনিট আগে, 2 মিনিট আগে, 2 মিনিট পরে, 1 মিনিট পরে। দেখো আপাত সূর্যোদয় সব সময় কি হবে, আগে হবে প্রকৃত সূর্যোদয়ের ক্ষেত্রে। এবং এখানে যদি তোমার অঞ্চলটা সূর্যাস্ত থাকতো তাহলে কি হতো, যে আপাত সূর্যোদয় সব সময় প্রকৃত সূর্যাস্তের পরে হবে। কতক্ষণ আগে হবে, আনসার হচ্ছে আমাদের 2 মিনিট কিন্তু আগে হবে। আনসার হচ্ছে আমাদের অপশন বি। এবং এই ঘটনাটা কেন ঘটছে, এই ঘটনাটা কিন্তু মানে হয় যে আমরা সূর্যোদয়ের 2 মিনিট আগে এবং প্রকৃত সূর্যাস্তের 2 মিনিট পর পর্যন্ত আমরা সূর্যকে দেখতে পাই, যেটা এখানে বলা রয়েছে। এবং বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বা অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন একে বলা হয়। অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন এই কারণে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তবে এর সঙ্গে তোমরা কিন্তু গোধূলি বা যেটাকে উষাকাল এই জিনিসটাকে মিলিয়ে ফেলবে না, ওটার কিন্তু কনসেপ্টটা আলাদা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেন হচ্ছে, যে সকল পদার্থের মধ্য দিয়ে বস্তুকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে কি বলে? অর্ধস্বচ্ছ, যার আর একটা আমরা বলে থাকি ট্রান্সলুসেন্ট, স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, অস্বচ্ছ বা ওপেক। আচ্ছা, এদের মধ্যে কোনটা হবে? দেখো যখন দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না, যেমন হচ্ছে ঘষা কাঁচ, যেমন হচ্ছে হালকা যদি কটনের কোনো কাপড় হয়, যেগুলো থেকে লাইটটা কিছুটা যাচ্ছে কিন্তু পুরোটা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলবো অর্ধস্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর প্রশ্ন আমাদের, কোন পদার্থের মধ্য দিয়ে আলো যেতে পারে না? না কথাটা আছে না, সরি, অর্ধস্বচ্ছের মধ্যে দিয়ে কী হয়, কয়েকটা লাইট যেতে পারে এবং কিছু লাইট যেতে পারে না, এটা হচ্ছে অর্ধস্বচ্ছ। স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট কাজ, যার মধ্যে সমস্ত লাইট কিন্তু সমানভাবে চলে যেতে পারছে। আর অস্বচ্ছ কোনটা, যার মধ্যে কোনো লাইটই কিন্তু প্রবেশ করতে পারছে না, যেমন কাঠের ব্লক হতে পারে, দেওয়াল হতে পারে, যেখান থেকে কোনো লাইট যাচ্ছে না। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অস্বচ্ছ বা ওপেক বলতে পারি আমরা। আনসার হচ্ছে আমাদের অপশান সি। 11 নম্বর কোশ্চেন দেখো, যে অঞ্চলে উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ হয় তাকে আমরা কি বলে থাকি? প্রচ্ছায়া বা অম্ব্রা, উপচ্ছায়া বা পেনম্ব্রা, ছায়া বা শ্যাডো, কোনোটিই নয়। সরি, কোনটি হবে এটা? তোমাদের একটা ছবি দেখাচ্ছি, যখন কোনো একটা লাইট সোর্স থাকছে, সেই লাইট সোর্সের সামনে যদি কোনো একটা অবজেক্ট রাখা যাচ্ছে, তখন এই রিজিয়ানে যে থাকবে সে কিন্তু তার এখান থেকে কোনো লাইট সোর্সই কিন্তু এসে পৌঁছচ্ছে না। যদি না পৌঁছয় তাহলে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার বা সম্পূর্ণ আলো অবরুদ্ধ অবস্থায় থাকছে। এই জায়গাটাকে আমরা কি বলছি? আমরা বলছি প্রচ্ছায়া বলছি, এবং এখানটা পুরো অন্ধকার থাকে। তার চারপাশে যে পেনম্ব্রায় বলে যে জায়গাটা থাকছে, সরি এক সেকেন্ড, সেখানে কিন্তু আলো অল্প অল্প থাকে, মানে এর মধ্যে ডার্কনেসটা কিন্তু প্রচ্ছায়ার থেকে অপেক্ষিত কম পরিমাণে থাকে। তাহলে আনসার এখানে কী হয়ে যাচ্ছে আমাদের? দুটোই হয়ে যাচ্ছে আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে যে ভ্যাকুয়ামে বা শূন্যস্থানে আলোর গতিবেগ কত? সরি,
শূন্যস্থানে আলো গতিবেগ 3 × 10⁻⁷ মিটার সেকেন্ড, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁷ মিটার সেকেন্ড, 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। বলো। সরি। আচ্ছা, এখানে বুঝতে পারছি প্রথম অপশানটিতে মিটার পার সেকেন্ড হবে, এখানে ভুল হয়ে গেছে। উত্তর হচ্ছে আমাদের অপশান এ, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে তরল নাইট্রোজেন গ্যাস। ক্যালাইডোস্কোপে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, ওপরে যে কোনো একটিকে ব্যবহার করা যেতে পারে। 11 নম্বর কোশ্চেন, এটা ছিল হচ্ছে 12 নম্বর প্রশ্ন, এটা ছিল আমাদের 13 নম্বর প্রশ্ন, এবং এটা হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন। ক্যালাইডোস্কোপ এখানে কিন্তু ব্যবহার করা হয় সমতল দর্পণ। আনসার হচ্ছে আমাদের অপশান বি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক? বায়ু, ভ্যাকুয়াম, জল এবং কাঁচ। সবাই জানো, বলো। যদি আমরা প্রশ্ন, এটার ইংরাজিতে হবে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট ম্যাক্সিমাম কোথায়? বায়ুতে, ভ্যাকুয়ামে, জলে, কাঁচে। অবশ্যই করে সবসময় কোথায় হবে? আমাদের শূন্যস্থানে বা ভ্যাকুয়ামে হবে। বায়ু, তার থেকে বায়ু হচ্ছে ঘনমাধ্যম, তার থেকে হচ্ছে জল বেশি ঘনমাধ্যম, তারপরে হচ্ছে কাঁচ ঘনমাধ্যম। নেক্সট কোশ্চেন হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব কে প্রথম প্রদান করেন? আলোর কোয়ান্টাম তত্ত্ব আইনস্টাইন, প্ল্যাঙ্ক, নিউটন, ফ্যারাডে। বলো। কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি অফ লাইট কে প্রথম, কে প্রপোজ করেছিলেন? দেখো, তোমাদের এখানে অপশান তোমরা অনেক সময় পাবে যে হয়তো আইনস্টাইন করেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা লিখব যে কোয়ান্টা সম্পর্কে যে ভালো করে জিনিসটাকে ডেসক্রাইব করেছেন তিনি হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে আমাদের অপশান বি, দ্যাট ইজ ম্যাক্স প্ল্যাঙ্ক। ঠিক আছে। অনেক জায়গাতে কিন্তু অনেকে আইনস্টাইনও তোমরা বলতে পারো। যদি কোনো দিন এখানে অপশানে ম্যাক্স প্ল্যাঙ্ক না দেওয়া থাকে, তাহলে যদি আইনস্টাইন দেওয়া থাকে আইনস্টাইন দেবে। যে সকল বস্তু নিজে আলো উৎপন্ন করে না তাকে কি বলা হয়? স্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তু, সপ্রভ বস্তু, নিষ্প্রভ বস্তু। দেখো, যে সকল বস্তু নিজে আলো উৎপন্ন করে না, যেমন হচ্ছে ধরে নাও চাঁদ, যেমন ধরো আমাদের চারপাশে বই, যেমন ধরো হচ্ছে খাতা, এদেরকে আমরা কি বলবো? আমরা বলবো নিষ্প্রভ বস্তু। তাহলে সপ্রভ বস্তু কারা? যারা নিজেরা আলো তৈরি করছে, যেমন তুমি বলতে পারো সূর্য, যেমন বলতে পারো একটা যে বাল্ব যেটা জ্বলছে, অলরেডি জ্বলছে, সেই অবস্থায় জ্বলে ওঠা যে বাল্ব থাকছে সেটা, এগুলো হচ্ছে সপ্রভ বস্তু যারা আলো দিচ্ছে কন্টিনিউয়াসলি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 17 নম্বর। 18 নম্বর কোশ্চেনে যাচ্ছি আমি, যে কোন সালে ওলে রোমার ইতিহাসে প্রথম আলোর গতি পরিমাপ করেন? 1776, 1676, 1876, 1867। আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি, দ্যাট ইজ 1676। ওলে রোমার 1676 সালে প্রথম আলোর গতি মাপেন। রোমার ছিলেন একজন ডেনিশ জ্যোতির্বিদ, এবং তিনি প্রথম বৃহস্পতির চাঁদ যে থাকছে তার গ্রহণগুলো পর্যবেক্ষণ করেছিলেন, এবং তার মাধ্যমে উনি আলোর গতি যে গণনা করছেন সেটাতে ওনার হেল্প হয়েছিল। 19 নম্বর কোয়েশ্চেন, মহাকাশচারীরা মহাকাশযান থেকে আকাশকে কীরকম দেখেন? কীরকম আকাশ দেখেন মহাকাশচারীরা? এটা অনেকেই আমরা করেছি। আনসার হবে অপশান এ, দ্যাট ইজ কালো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 20 নম্বর কোয়েশ্চেন, হলুদ বাতি রাস্তায় আলোতে ব্যবহার করা হয়। কোন হলুদ বাতি? নিয়ন, নাইট্রোজেন, ফসফরাস, সোডিয়াম। আমাদের উত্তরে হবে সোডিয়াম বাতি ব্যবহার করা, যেটা হলুদ রঙের আলো দেয় আর কি। 21 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কাকে বলছে? দেখো, বক্রতার ব্যাসার্ধ বলছে কাকে? একটা প্রথম কথা হচ্ছে, এটা যদি একটা অবতল দর্পণ হয়, এবং এই অবতল দর্পণের ক্ষেত্রে যদি এইখানে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ হচ্ছে এইটা হয়, তাহলে এই যে দর্পণ যে গোলকের
যে মানে বা যে গোলকের যে অংশ তার যে কেন্দ্র তাকে আমরা কী বলি বক্রতা কেন্দ্র বলি, এবং এই মাঝখানে দূরত্বকে আমরা কী বলি পোল বা মেরু বলি। তাহলে এই যে বক্রতা কেন্দ্র এবং এই যে পোল এর মাঝে যে দূরত্ব সেটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি। কিন্তু যদি সমতল দর্পণ হয়, সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমরা অসীম জিনিসটা অসীম হয়ে যায়, কারণ সেখানে ক্ষেত্রে সেটা কোন গোলকের অংশ আমরা বুঝতে পারি না। তাহলে সেক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত হবে? অবশ্যই করে অসীম হবে, কারণ আমরা তার কেন্দ্র জিনিসটাকে ধরতে পারছি না। আচ্ছা হচ্ছে আমাদের অপশন বি। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, 22 নম্বর কোয়েশ্চেন। একটি লম্বা ভবনে যদি একটি ক্ষুদ্র সমশীর্ষ অসৎবিম্ব পাই, তাহলে কোন আয়না বা কোন দর্পণ ব্যবহার করতে হবে? একবার ছবিটা দেখে নিচ্ছি। যদি আমাকে একটা লম্বা ভবন, দ্যাট ইজ এইটা লম্বা একটা ভবন, তার কীরকম পেতে হবে? সমশীর্ষ পেতে হবে এবং অসৎবিম্ব মানে উল্টো দিকে এবং ক্ষুদ্র পেতে হবে। যদি পেতে হয় তাহলে কোন আয়না আমি ব্যবহার করতে পারি? ছবি দেখেই বোঝা যাচ্ছে আমাদেরকে উত্তল দর্পণ ব্যবহার করতে হবে। এগুলো পড়ার জন্য আমাদের কিন্তু মিরারের যে ফর্মুলা, মিরারের যে আমাদের সেট রয়েছে বা যে ছকটা রয়েছে ওটা একটুখানি মনে রাখতে হবে। 23 নম্বর কোশ্চেন হচ্ছে রোগীর দাঁতের বড় ছবি দেখার জন্য দাঁতের ডাক্তাররা কোন ধরনের আয়না ব্যবহার করেন? বহুবার পরীক্ষাতে এসছে, আরবি এনটিপিসিতে এসছে, আরবি গ্রুপ ডিতে এসছে, এসএসসির মধ্যে অনেক পরীক্ষায় এসছে। বড় ছবি দেখার জন্য রোগীর দাঁতের ডাক্তার কী ব্যবহার করে? অবশ্যই করে অবতল দর্পণ করে, যেটা কী হবে একটু বড় দেখায়, ছবিটাকে বড় মানে ইমেজটাকে বিবর্ধিতভাবে বড় দেখায়। এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে যে ইমেজটা তৈরি হয়, প্রতিবিম্বটি তৈরি হয়, সেই প্রতিবিম্বটি অসৎ তৈরি হচ্ছে। 2 নম্বর প্রতিবিম্বটি সমশীর্ষ হচ্ছে, অবশ্যই সমশীর্ষ না হলে বোঝা যাবে না, এবং প্রতিবিম্বটি বস্তুর থেকে কী হবে? বড় হবে, বা যাকে আমি বলি বিবর্ধিত হবে। এই কারণে তারা ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে স্মল ক্যাভিটি বা দেখার জন্য ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন? সেক্ষেত্রে অবতল দর্পণই হবে। 24 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি বস্তুর চেয়ে বড় অসৎবিম্ব তৈরি করতে পারে? নিচের চেয়ে বড় অসৎবিম্ব তৈরি করতে পারে। একই রকমভাবে এটাও কিন্তু আমাদের কেউ যাচ্ছে অবতল দর্পণই হয়ে যাচ্ছে। দেখো ছবি দেখো, যদি বস্তুকে আমরা এখানে রাখি, পি কিউতে রাখি, তাহলে অসৎবিম্ব পেছন দিকে তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু বস্তুর থেকে আকারে বড় হচ্ছে। 2 নম্বর সমশীর্ষ হচ্ছে এবং অসৎবিম্ব হচ্ছে। তাহলে সেটা তৈরি করার জন্য কোন রকম দর্পণ লাগছে? আমার কিন্তু অবতল দর্পণই লাগছে। অপশন এ হচ্ছে আমাদের আনসার। 25 নম্বর কোশ্চেন হচ্ছে যানবাহতে রিয়ার ভিউ মিরার হিসেবে কোন আয়না ব্যবহার করা দরকার? রিয়ার ভিউ মিরারে এমন একটা ইমেজ মানে তৈরি করতে হবে যেখানে অনেকটা জায়গার ছবি আমরা দেখতে পাই, মানে প্রতিবিম্বগুলোকে কী হতে হবে? প্রতিবিম্বগুলিকে ক্ষুদ্র হতে হবে, যাতে অনেকটা জায়গার ছবি দেখতে পাওয়া যায়। অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে অবতল দর্পণ ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় উত্তল দর্পণ ব্যবহার করা হয়, যাতে প্রতিবিম্বগুলো ক্ষুদ্র হয়ে যায় বা অনেকটা ছোট দেখতে হয়ে যায়, কিন্তু সমশীর্ষ হয়। ক্ষুদ্র হয় কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাওয়া যায় উত্তল দর্পণের ক্ষেত্রে। 26 নম্বর কোশ্চেন হচ্ছে দর্পণের সমীকরণের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক? বক্রতা কেন্দ্র, বক্রতা মেরু এবং ব্যাসার্ধ থেকে সমানভাবে দূরত্ব অবস্থিত। দেখো দর্পণ হচ্ছে, এটা যদি আমরা একটা অবতল দর্পণ করি, এটা হচ্ছে তার কি প্রধান অক্ষ হলো। মাঝখানেই দর্পণটি যে বৃত্তের অংশ তার কেন্দ্র যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে আমাদের কি পোল বা মেরু, এবং মাঝখানে কোনো একটা জায়গাতে কি থাকে? ফোকাস থাকে। তো আমাদের এটা মনে রাখতে হবে, যে কোনো দূরত্ব, সেটা বক্রতা ব্যাসার্ধ হোক, মানে এই যে পি থেকে সি এর যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলি? বক্রতা ব্যাসার্ধ বা আর বলে চিহ্নিত করি। এফ থেকে পি বা মেরু থেকে যে ফোকাসে যে দূরত্বটা, তাকে আমরা কি বলি? ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য বলি বা এফ বলি। মনে রাখতে হবে, যে কোনো দূরত্ব সব সময় পোল বা মেরু থেকে গণনা করতে হবে। আনসার অপশন বিটা হচ্ছে সব সময় সঠিক হবে। মেরু এবং ফোকাস একই বিন্দুতে তৈরি হবে না, সমস্ত রশ্মি মেরুতে বিচ্যুত হবে, নাও হতে পারে। বক্রতা কেন্দ্রটি বক্রতা মেরু এবং ব্যাসার্ধ থেকে সমানভাবে বস্তুত, এটাও ভুল ঘটনা। একমাত্র আনসার আমার অপশন বিটাই কিন্তু সঠিক হচ্ছে।
নেক্সট কোশ্চেন যাচ্ছি 27 নম্বর প্রশ্ন। দেখো নিচের কোন সম্পর্কটি উত্তল দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন এমকে বা ম্যাগনিফিকেশনকে সঠিকভাবে উপস্থাপন করছে। দেখো আমরা জানি যে আমাদের ম্যাগনিফিকেশন এম মানে হচ্ছে হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট ইকুয়ালস টু -v বাই ইউ, যেখানে এইচআই কি, এইচআই হচ্ছে আমাদের বস্তুর উচ্চতা বা হাইট অফ দ্য অবজেক্ট, হাইট অফ দ্য ইমেজ, হাইট অফ দ্য ইমেজ, তাই তো। ঠিকভাবে এইচও মানে হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট, -v মানে হচ্ছে কি বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব যে তৈরি হয়েছে তার যে ডিস্টেন্স সেটাই। ইউ কি, ইউ হচ্ছে বস্তুটা যে দূরত্বে থাকে সেই বস্তু দূরত্ব। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যদি জানা থাকে তাহলে উত্তল দর্পণ যে থাকে সে সব সময় কিন্তু কীরকম চিত্র তৈরি করে, সব সময় কিন্তু অসৎ বিম্ব তৈরি করে এবং যেগুলো কি হয় আকারে ক্ষুদ্র হয়, আকারে ক্ষুদ্র ভার্চুয়াল ইমেজ তৈরি করে। কে করে এটা? উত্তল দর্পণ, উত্তল দর্পণ করে। তাহলে উত্তল দর্পণ দ্বারা গঠিত যে প্রতিবিম্ব হবে বা বিবর্ধন হবে সেই বিবর্ধনটা সবসময় 1-এর থেকে কম হবে, মানে কম হবে, কিন্তু 0-র থেকে বেশি হবে। 2022-এ এসেছিল আমাদের এই প্রশ্নটা, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার হচ্ছে আমাদের অপশন এ। 28 নম্বর প্রশ্নে যাচ্ছি। যখন একটি প্রিজমের মধ্য দিয়ে 4500 অ্যাংস্ট্রম, 5400 অ্যাংস্ট্রম এবং 6000 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি অতিক্রম করছে তখন বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে? তখন প্রথমে তোমাদের একটা জিনিস বলে দিই যে তরঙ্গ দৈর্ঘ্য যত কমবে বিচ্যুতি তত বাড়বে, বা উল্টো তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে বিচ্যুতি তত কমবে। তাহলে আমাদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার? সব থেকে বেশি হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, তার মানে বিচ্যুতি সব থেকে কম হচ্ছে 6000 অ্যাংস্ট্রমের। বিচ্যুতি সব থেকে বেশি কার? 4500, ঠিক আছে, 4500। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে যে কোন 4500 যে আলোক থাকছে তার আলোকের বিচ্যুতি কোনটা সব থেকে বেশি, আমাকে বলো কোনটা হবে? তাহলে 4500 আলোকে বিচ্যুতি কোনটা সব থেকে বেশি হবে, কারণ সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে আমার সব থেকে কম। তাহলে আনসার অপশন এটা হচ্ছে বেশি। 6000 আলোকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তার মানে হচ্ছে বিচ্যুতি কোণ যেটা থাকবে বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সেটা হয়ে যাবে কম। সমানও হবে না। 5400 যে আলোক থাকবে তার কি হবে? তার ক্ষেত্রে ওই 4500 যে অ্যাংস্ট্রম থাকছে আর 6000 যে অ্যাংস্ট্রম থাকছে তাদের মাঝামাঝি হবে হচ্ছে বিচ্যুতি কোণ। আনসার হচ্ছে আমাদের কি অপশন এ। 29 নম্বর কোশ্চেন যাচ্ছি। আলো বাতাস থেকে জলে ভ্রমণ করে এবং যার প্রতিসরণ সূচক হচ্ছে 1.33, আলোক রশ্মি কী হবে? তাহলে আলোক রশ্মি যখন বাতাস থেকে জলে ভ্রমণ করছে তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্ব আঁকছি। বাতাস যখন থাকছে, বাতাস আমাদের ঘনমাধ্যম না লঘু মাধ্যম? অবশ্যই করে লঘু মাধ্যম। যখন জলে সে যাচ্ছে তাহলে জল হয়ে যাচ্ছে কি মাধ্যম? ঘন মাধ্যম। এটা কোনো বলার অপেক্ষা রাখে না। যখন আলোক লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন কি হয়? সে অবিলম্বের কাছে সরে আসে। তাহলে তার যাওয়ার কথা ছিল, এরমভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে অবিলম্বের দিকে সরে আসছে, কারণ সে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে লম্বভাবে যায় হবে না, অবিলম্ব থেকে দূরে সরে যায় হবে না, অবিলম্বের দিকে যায়, এটা কিন্তু হতে পারে। দ্যাট ইজ আনসার হচ্ছে আমাদের অপশন সি। 29 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। 30 নম্বর কোশ্চেনে আমি যাচ্ছি। একটি উপাদানের প্রতিসরণ সূচক বিভিন্ন মিডিয়ামে আলোর প্রচারের আপেক্ষিক ড্যাশের সাথে সংযুক্ত করা যেতে পারে। দেখো কি হবে এটা। দেখো আমাদের যদি আলোর বেগ কি? আলোর বেগ হচ্ছে সি, শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি, এবং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি আমরা বলে থাকি, যদি আমাদের সি হচ্ছে কোনো একটা মিডিয়ামে ভ্যাকুয়ামে বা শূন্য স্থানে আলোর গতিবেগ সি, দ্যাট ইজ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোনো মাধ্যমে আলোর বেগ কি আমরা জানি? ভি দিয়ে যদি জানি, ভি ইজুকালস টু আমরা বলবো স্পিড অফ দ্য লাইট ইন দ্য মিডিয়াম। আর যদি এন হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক হয়, প্রতিসরাঙ্ক যেটা এখানে বলা আছে কোনো প্রতিসরণকারী সূচক বলা হয়, তাহলে মনে রাখতে হবে ভি ইজুকালস টু
c/n, এটা হচ্ছে ফর্মুলা। ভি মানে কি, কোনো মাধ্যমে আলোর বেগ, কোনো মাধ্যমে আলোর বেগ ইকুয়াল টু আলোর যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই প্রতিসরাঙ্ক। তাহলে এখানে আমি কি বোঝাচ্ছি, কোন জিনিসটাকে ডিনোট করছি, আমি এখানে ডিনোট করছি হচ্ছে ভি, বা যেটাকে আমরা বলছি বেগকে বোঝাচ্ছি। তাহলে আনসার হচ্ছে আমার অপশান ডি হয়ে যাচ্ছে, বেগের সাথে আমরা সংযুক্ত করতে পারি। 31 নম্বর কোশ্চেন আমাদের যাচ্ছি, লেবু একটি জল ভরা বিকারে অপেক্ষাকৃত কেন বড় দেখায়? বিক্ষেপণ, প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছন। সবাই জানো আনসার হচ্ছে প্রতিসরণ। এর এক্সাম্পল হচ্ছে ঠিক কোনো কিছু বেঁকা দেখায়, কোনো কিছু নিচে ছিল দেখতে পাওয়া যাচ্ছে না, এখন উপরে দেখাচ্ছে, তার এক্সাম্পল। স্ট্র কেন সোজা যাওয়ার কথা বেঁকে যাচ্ছে, এই পুরো ব্যাপারগুলো সবকটা কিন্তু প্রতিসরণের এক্সাম্পল, যেন মনে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, সাদা আলোর একটি রশ্মি বিচ্ছুরণের মধ্য দিয়ে যাচ্ছে, যদিও একটি ত্রিভুজাকার কাঁচের প্রিজম 7টি রঙের একটি ব্যান্ড গঠন করে, যেটা আমরা বর্ণালী জানি। বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বা কোনটি ভুল? লাল রঙের উপাদানটি প্রতিসরাঙ্ক সর্বনিম্ন। দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালের যদি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ, যদি বিচ্যুতি কোণ কমে, তাহলে মনে রাখবে তার কিন্তু প্রতিসরাঙ্ক কম হয়, বা উল্টো করে বলতে পারো, যদি কারোর প্রতিসরাঙ্ক কম হয় তার কিন্তু বিচ্যুতি কোণও কী হবে, কম হবে। ঠিক আছে, এটা পুরোপুরি ডিপেন্ড। যদি আবার কারোর প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তাহলে বিচ্যুতি কোণও বেশি হবে। তাহলে তুমি এক জিনিস দেখো, বলছে লাল রঙের উপাদানটি প্রতিসরাঙ্ক সর্বনিম্ন। তুমি দেখো লাল রঙের যে আলো থাকছে তার ডেভিয়েশন বা বিচ্যুতি সবচেয়ে কম হচ্ছে, তার মানে তার প্রতিসরাঙ্ক সর্বনিম্ন, তার মানে অপশন এটা সঠিক হচ্ছে। বেগুনি রঙের উপাদানটি সর্বনিম্ন বিচ্যুতি ঘটায় না, বেগুনি যেটা ভাইয়ের সবচেয়ে সাইডে রয়েছে আমাদের ভিবজিওরে, তার কিন্তু ম্যাক্সিমাম ডেভিয়েশন হচ্ছে বা ম্যাক্সিমাম বিচ্যুতি ঘটছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। সাদা আলোর সকল উপাদানের কাঁচের মধ্যে একই গতি থাকে না, এটাও কিন্তু সঠিক না, কারণ সকল উপাদানের কিন্তু প্রতিসরাঙ্ক সেম না, সবার ক্ষেত্রে জিনিসটা কিন্তু সেম হচ্ছে না। তাহলে সঠিক কোনটা হয়ে যাচ্ছে? আমার মতে সব থেকে সঠিক হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা শুধুমাত্র সঠিক হচ্ছে। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন কি, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা গেল আমাদের 32 নম্বর কোয়েশ্চেন। 33তে আমি যাচ্ছি। দেখো কি বলছি, আগুনের ওপর উঠে আসা উত্তপ্ত বাতাস যে থাকছে তার উত্তাল স্রোতের মাধ্যমে দেখা বস্তুর এলোমেলো দোলাচলকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? আলোর বিচ্ছুরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর বিচ্ছুরণ, এটাকে আমরা স্ক্যাটারিং যেটাকে বলতে পারি, সেটাকে আমরা বলা যেতে পারে, এবং বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, এটাকে বিক্ষেপণ ধরে নাও। উত্তাল স্রোতের মধ্যে যে দেখা যায় বস্তুর এলোমেলো দোলাচলকে কী বলে? এটা উষ্ণ উত্তর হবে আমাদের বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, বৃষ্টির ফোঁটার মাধ্যমে সূর্যালোকের প্রতিসরণের কারণে একটি রামধনু বা রংধনু পরিলক্ষিত হয়। ঠিক কী বোঝায়? এরকম এটা বৃষ্টির যে ফোঁটা থাকে সেটা স্ফেরিক্যাল হয়, এবং সেখানে যে আলোর আসছে যে আমাদের সূর্যালোকটাকে আমরা মনে করি সাদা আলোর মতন। কেন না, তার মধ্যে প্রচুর কালার রয়েছে, যেটাকে আমরা কি বলি, সূর্যালোক হচ্ছে বহু রঙা বা বলতে পারো পলিক্রোমাটিক হওয়ার জন্য এই এক একটা আলোর যেহেতু প্রতিসরাঙ্ক আলাদা আলাদা, বিচ্যুতি কোণ আলাদা আলাদা, তারা এক একটা মাধ্যমে এক এক রকমভাবে তারা প্রতিসৃত হবে, এবং তারপর তাদের মধ্যে কী হবে, ভেতরে এসে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, এবং সেই থেকে কিন্তু রামধনু তৈরি হয়। তাহলে এখানে বলছে যে কোনটা বোঝাচ্ছে, সূর্যালোকটা বহু রঙা, এটাই কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে। আনসার হয়ে যাচ্ছে আমাদের কি, অপশন বি, সানলাইট ইজ পলিক্রোমাটিক। 35 কোশ্চেন, অপটিক্যাল ফাইবার কিসের ওপর ভিত্তি করে কাজ করে? অপটিক্যাল ফাইবারের একটা ছবি দেখে নাও, আমাদের এটা অনেকবার তোমরা পড়েছো, পরীক্ষা আগে অনেকবার এসছে। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে কাজ করছে, এর মাধ্যমে ডাটা ট্রান্সফার প্রচণ্ড স্পিডে জিনিসপত্রগুলো হতে পারছে। এখানে কিন্তু পুরোপুরি কী হয়ে যাচ্ছে, যখন আমাদের যে আপতন কোণটা সংকট কোণের থেকে বেশি হয়ে যায়,
সংকট কোণের থেকে বেশি হয়ে যায় তখন আলোকরশ্মি আর দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে সম্পূর্ণভাবে প্রথম মাধ্যমেই ফিরে আসে পুরোপুরিভাবে। এই যে পুরোপুরিভাবে প্রথম মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে আসছে এই ঘটনাকে আমরা কি বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর এক্সাম্পল আর অনেক রয়েছে, যেমন তোমরা জানো মরিচিকা হচ্ছে এক্সাম্পল, ডায়মন্ড বা হীরা এটাও হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এক্সাম্পল। এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল, ঠিক আছে। যেমন আমাদের যে রমধনু বা রামধনু সেখানে কিন্তু শুধুমাত্র আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না, তার মধ্যে প্রতিসরণ হয়, তার মধ্যে হচ্ছে বিক্ষেপণ হয়, সমস্ত কিছু মিলিয়ে তারপরে হয়। নেক্সট কোশ্চেন যাচ্ছি আমাদের 36 নম্বর কোয়েশ্চেন, যে লেন্সের মাঝখানটা সরু এবং পরিধি পুরু তাকে কি বলা হয়? মাঝখানটা সরু মানে এইরকম আর পরিধি পুরু মানে এইরকম। দেখো ছবিটা আঁকলে তুমি বুঝতে পারবে কী লেন্স এটাকে আমরা বলছি। এটাকে আমরা বলছি হচ্ছে অবতল লেন্স, এটাকে আমরা অবতল লেন্স বলছি। তাহলে বা কনকেভ লেন্স, কনকেভ লেন্স আমাকে আমরা আর একটা বলি ডাইভার্জিং লেন্স বা বলতে পারি অপসারী লেন্স। অপসারী লেন্স বলি কাকে বলি? অবতল লেন্সকে। এবং উত্তল লেন্স যে থাকছে আমাদের, উত্তল লেন্স যে থাকছে তাকে আমরা কনভার্জিং লেন্স বা বলতে পারি অভিসারী লেন্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি 36-এর পরে 37 নম্বর কোয়েশ্চেন, মায়োপিয়াতে আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স দরকার? একটুকে হাইপারমেট্রোপিয়াতে আক্রান্ত ব্যক্তির জন্য তোমরা পড়েছিলে কি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স দরকার ছিল। এখানে কিন্তু দরকার হচ্ছে তাহলে মায়োপিয়ার জন্য কি দরকার? মায়োপিয়ার জন্য আমাদের দরকার অবতল লেন্স একটা কথায়, বা বলতে পারি হচ্ছে কনকেভ লেন্স। এবার এই যে কনকেভ লেন্স রয়েছে এই কনকেভ লেন্সের আর একটা নাম কি নিজেরা দেখে নিচ্ছ, অবতল লেন্সের আর একটা নাম হচ্ছে ডাইভার্জিং লেন্স। এটাকে আমরা কিন্তু আর একটা বলি হচ্ছে ডাইভার্জিং লেন্স। এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ ডাইভার্জিং লেন্স। বাইফোকাল লেন্স মানে যার মধ্যে উত্তল এবং অবতল দুরকম লেন্সই থাকছে। এই কনভার্জিং লেন্স হচ্ছে আমাদের উত্তল লেন্সের আর একটা নাম। তাহলে এখানে ক্ষেত্রে কি হয়ে যায়, এখানে যে মায়োপিয়ার ক্ষেত্রে আলোক রশ্মিগুলো কোথায় মিলিত হচ্ছে, আমাদের যেখানে মিলিত হওয়ার কথা তার অনেকটা আগে হয়ে যাচ্ছে, সেখানে অবতল লেন্স লাগিয়ে একদম সঠিক জায়গাতে আলোক রশ্মিগুলোকে ফেলে প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তাহলে আনসার হচ্ছে অপশন এ। 38 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের, একটি গোলাকার আয়নার জন্য মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব হলো, একটি গোলাকার আবার মানে হচ্ছে বা আমাদের যাকে আমরা বলি স্ফেরিক্যাল মিরর, এর ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? এইটা। মেরু কোনটা? যেখানে এই ছেদ করেছে দ্যাট ইজ পি, এবং এর মাঝখানে বক্রতা কেন্দ্র কোনটা? যেটা যে বৃত্তের যে অংশ তার কেন্দ্রকে আমরা বক্রতা কেন্দ্র বলছি। তাহলে কি বলছি, বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? বক্রতা কেন্দ্র মেরুর মধ্যে দূরত্বকে আমরা কি বলি জানি? আর বলে জানি। এবং মেরু হচ্ছে পি। কি বলেছে, মেরু এবং ফোকাস কোনটা? ঠিক মাঝখানে হচ্ছে ফোকাস। এবং আমরা আর একটা জিনিস জেনে আছি যে কোনো জায়গাকার যে আমাদের যদি সিপি যদি আর হয় মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এবং এফপি যদি স্মল এফ হয় মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, তাহলে সব সময় বক্রতা ব্যাসার্ধ যেটা হবে সেটা ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে দুগুণ হবে। ঠিক আছে, আর ইজ ইকুয়ালস টু 2f। তাহলে মেরু এবং এফের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ, এই কথাটা কিন্তু একদম সঠিক হয়ে যাচ্ছে আমাদের জন্য, তাই না? সঠিক হয়ে যাচ্ছে। ফোকাস দৈর্ঘ্যের সমান এটাও হচ্ছে না, বক্রতা ব্যাসার্ধ অর্ধেক এটাই হয়ে যাচ্ছে না। সি এবং এফ এর মধ্যবর্তী দূরত্বের সমান। দেখো এই যে তোমাদের বলেছে গোলের জন্য মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, এটা কিন্তু সি এবং এফ মানে এই দুটোর মধ্যে দূরত্বের সমান বলছে, সেটাও কিন্তু নয়, তাহলে এটাও কাটা। আনসার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো 39 নম্বর কোয়েশ্চেন যাচ্ছি। একটি বস্তুর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার এবং দূরত্ব যদি 2 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে আয়না দ্বারা উৎপন্ন বিবর্ধন কত হয়ে যাবে? আমি আরও যেগুলো অ্যাকচুয়াল ভালো কোয়েশ্চেন, যেগুলো ডিফিকাল্ট কোয়েশ্চেন সেগুলো আমি আবার পরে করাবো। এগুলো হচ্ছে বেসিক প্রশ্ন, আমাদের একদম বেসিক প্রশ্ন। যদি একটা বস্তু এরকম থাকে তাহলে তার ক্ষেত্রে কী যাচ্ছে, বস্তু দূরত্ব 5 সেন্টিমিটার, বস্তু দূরত্ব মানে ইউ ইকুয়ালস টু আমরা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাই তো?
5 সেন্টিমিটার। এবার আমি কেন -5 সেন্টিমিটার রাখলাম, কারণ আমাদের যেদিক থেকে আলো আসে সেদিকে সবসময় -5 থাকে, উল্টো দিকে সবসময় +5 হয়। বস্তুকে আমি কোথায় রেখেছি, মাইনাসের দিকে রেখেছি, তাই জন্য এটা -5 সেন্টিমিটার। এবং আয়না দ্বারা উৎপন্ন বিবর্ধন কত জিজ্ঞেস করেছে, চিত্রের দূরত্ব বলে দিয়েছে আমাকে 2 সেন্টিমিটার বলে দিয়েছে। এখন যদি কোনো বস্তুকে আমরা এখানে রেখেছি, তাহলে তার যে ভি বা প্রতিবিম্ব যে প্রতিবিম্ব দূরত্ব কোথায় তৈরি হবে সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে প্রতিবিম্বটা এদিকেই কোথাও তৈরি হচ্ছে। এবার কেন তৈরি হচ্ছে, কারণ অবতল দর্পণের ক্ষেত্রে উল্টো দিকে যে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটা খুব কম হয়, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দিকে হয়, তাই আমার এদিকেও এই কারণে আমি -2 সেন্টিমিটার ধরলাম। যদি ধরে থাকি যে বিবর্ধন কত হচ্ছে, বিবর্ধন হচ্ছে ফর্মুলা যে -v/u, তাই তো। তাহলে -v/u হলে -5/-2, যদি এটা হয়ে থাকে তাহলে কী হয়ে যাবে, পুরোপুরি এই ওপর নিচ মাইনাস কেটে গেল, বা -2/5, তাহলে উত্তর হয়ে যাচ্ছে, এদিকে কেটে দাও, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমার -2/5। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে আমি আনসার করছি হচ্ছে অপশান এ করছি, আনসার অপশান এ। আমি কেন বললাম ভি কেন দিলাম, কারণ আমি ধরে নিচ্ছি যে বস্তুটা যেখানে তৈরি হয়ে বস্তুতে রাখা হয়েছে, প্রতিবিম্বটা সেদিকেই কোথাও একটা তৈরি হয়েছে, এদিকে বা এদিকে বা এদিকে, কারণ এটাই নর্মাল। উল্টো দিকে যদি হয় সেটা খুব কম অপশান হয়, কম। আচ্ছা, 39টা কোশ্চেন ছিল, তোমাদের 40টা করা উচিত ছিল, আমার একটা মিস হয়ে গেছে কোনো কারণে। তাহলে আজকে তোমাদের এতটুকুই ছিল। থ্যাংক ইউ ক্লাস। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবে। আজকে এটা অবধি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।